আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজ থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ চলবে। প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা হবে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে 19,28,281 জন পরীক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,90,142 জন। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী 2,94,726 এবং কারিগরি বোর্ডে 1,43,313 জন। এবার এসএসসি পরীক্ষা শেষ হবে 13 মে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী আতিকা রহমান আর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আতিকা, পরীক্ষার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। একটু পরেই সকাল 10টা থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হবে। ঢাকা সহ সারা দেশে একযোগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আমরা সকাল থেকে দেখেছি যে আসলে শিক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছেছেন এবং সকালে যেটি হয় ঢাকা শহরের অফিস এবং পরীক্ষার কেন্দ্রে আসার যে শিক্ষার্থীদের যে একটি যানজট ছিল সেটিও আমরা দেখেছি। তবে এখানে ট্রাফিক পুলিশ সহ এই সংশ্লিষ্ট এলাকার যারা অভিভাবক রয়েছেন এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারাও দেখেছি রাস্তায় নেমে একটু যাতে শিক্ষার্থীরা খুব দ্রুত পরীক্ষার হলে। আরেকটি বিষয় বলে রাখি, এবার আসলে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় বা কোনো রকম গুজব যাতে না ছড়ায় এবং পরীক্ষা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা মনিটরিং সেল গঠন করেছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে পরীক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছে। এখন তারা পরীক্ষা কেন্দ্রে অলরেডি বসে গিয়েছে এবং যারা পরীক্ষা দিতে ঢুকেছে তাদেরকে আসলে যাতে কোনো মোবাইল ফোন নিয়ে তারা না ঢুকতে পারে এবং মোবাইল ফোন ছাড়া কোনো বই, গাইড বা কোনো প্রকার কাগজ নিয়ে যাতে না ঢুকতে পারে এই বিষয়ে বেশ কঠোর নজরদারি ছিল। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে আগে থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে। আমি যে কেন্দ্রে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিলে, এখানে আমরা দেখেছি যে এখানে যেসব পরীক্ষার্থীরা রয়েছে তারা সঠিক সময় কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষার্থীরা যেটি বলেছেন যে তাদের প্রস্তুতি ভালো রয়েছে এবং পরীক্ষা তাদের 2 মাস পিছিয়েছে। কেউ কেউ বলছে 2 মাস পেছানোতে তাদের একটু মনোবলে ঘাটতি হয়েছে, আবার কিছু পরীক্ষার্থী বলেছেন যে 2 মাস তারা অতিরিক্ত সময় পেয়েছেন তাতে তারা ভালো করে প্রস্তুতি নিতে পেরেছেন। তবে পরীক্ষার জন্য এক ধরনের কিছুটা ভয় শঙ্কা কাজ করছে, তবে তাদের ফলাফল ভালো হবে বলে তারা আশা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে বেশ কিছু শিক্ষার্থী আন্দোলন করছিলেন যে যাতে পরীক্ষা না নেওয়া হয়, সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়, কিন্তু আমি যে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে পরীক্ষা হলেই মেধা আসলে যাচাই হবে, পরীক্ষাটি সঠিক পদ্ধতি। দর্শক, এসএসসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, জানাবেন সেখানকার পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডক্টর খাস্তাগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। ইতিমধ্যে এই বছরের যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু বিশেষ করে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে, তিনি যেটা জানালো আসলে প্রশ্নপত্র রোধে তিনি কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন এবং কেউ যদি গুজব ছড়ানোর ব্যবস্থা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি একটু যদি আসলে বলে রাখি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1164টি বিদ্যালয়ের 1,40,900 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন এবং এই শিক্ষা বোর্ডের অধীনে 1,45,590 জন এই বছরে কিন্তু এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4,000 জনের মধ্যে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জানা গেছে এবছর মানবিক বিভাগ থেকে 47,903 জন, বিজ্ঞান বিভাগ থেকে
35,558 জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 57,463 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করছেন। এবং এর ভিতরে আবার নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। নিয়মিত শিক্ষার্থী 1,18,080 জন, অনিয়মিত শিক্ষার্থী 22,734 জন এবং মান উন্নয়ন দিচ্ছেন 113 জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন 61,765 জন এবং ছাত্রী রয়েছেন 79,162 জন। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ চৌধুরী বলেছেন, পরীক্ষায় নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধে, সব ধরনের অনিয়ম রোধে তারা কিন্তু সতর্ক আছেন এবং ইতিমধ্যে সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হবে। তবে আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু দেরি করে আসেনি। প্রত্যেকে কিন্তু যেহেতু 30 মিনিট আগে প্রবেশ করার কথা রয়েছে, প্রত্যেকে কিন্তু 30 মিনিট আগে প্রবেশ করেছে। আমরা অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছে পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন একটা ভালো পরীক্ষা দিবেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের আসলে অনিয়ম না হয় এবং কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সেজন্য তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। এই ছিল আমার কাছে পরীক্ষা নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল এবং আতিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। চীনকে এক হাত নিয়ে অন্য দেশগুলোর ওপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% করেছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যে 34 থেকে বাড়িয়ে 84% শুল্ক আরোপ করেছে বেইজিং। শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুস। বিস্তারিত থাকছে ইমরুল হাসানের রিপোর্টে। অনেকটা আকস্মিকভাবেই পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনে বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই 3 মাস 10% হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে। তবে কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বরং চীনের জন্য শুল্ক হার 104 থেকে বাড়িয়ে 125% করেছেন তিনি। চীন একটি চুক্তি সই করতে চায়, তবে তারা ঠিক জানে না কিভাবে সেটা করতে হবে। এটা এমন কিছু তারা পুরোপুরি জানে না। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লেখেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার ভিত্তিতে চীনের উপর শুল্ক 125% উন্নীত করছি, যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও লিখেন, তার প্রত্যাশা চীন দ্রুতই বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না। এদিকে 90 দিনের জন্য স্থগিতের অনুরোধে সাড়া দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তাকে উদ্ধৃত করে বলা হয়, 90 দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ। ট্রাম্পের বাণিজ্য নীতি সমর্থনে তার প্রশাসনের সাথে বাংলাদেশ কাজ চালিয়ে যাবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর ঠিক কত শতাংশ শুল্ক থাকছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরবর্তীতে জানা যায় এই হার 25%। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা চলছে। যদিও সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর অনেকটা চাঙ্গা ভাব ফিরছে। হোয়াইট হাউসের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে। তবে চীনের সঙ্গেও ট্রাম্পের সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এলাকাবাসীর গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 2 জন। কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে গেল রাতে ঘটনা ঘটে। 2 মাস আগে চা দোকানি মনির হোসেনের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবির মামলায় 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলা তুলে নিতে এজাহার নামেও আসামি মাসুদ সহ 4 যুবক বাদীকে চাপ প্রয়োগ ও মারধর করলে এলাকাবাসী তাদের ঘেরাও করে। এ সময় পালানোর জন্য তারা 7টি ককটেল ছুড়লে 3টি বিস্ফোরিত হয়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়, বাকি 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অবিস্ফোরিত 4টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
গেল রাতে মিরপুরের শাহ আলী থানাধীন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পাবনা জেলা ছাত্রলীগের এই নেতাদের নামে একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমন ও ছাত্রদের উপর হামলায় তারা জড়িত রয়েছে। পাবনা জেলা সেক্রেটারি সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজধানীর উত্তর কাফরুল ডিএমসি ৮১ নম্বর বাড়ির ২য় তলা অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত চলে সাঁড়াশি অভিযান। অভিযানে ২ মাদক কারবারির আটক করে যৌথ বাহিনী। এ সময় কাফরুল থানা পুলিশ জানায়, মাদক কারবারি কানিজ ফাতেমা ও মশিউর রহমান দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি করে আসছে। অভিযানে তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্র ও ২.৫ লাখেরও বেশি গোলা বারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের ৭৬% উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানী সহ সারা দেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬,৫১,৮২৬ রাউন্ড। গত বছরের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল, ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ৯ এপ্রিল পর্যন্ত ৪,৩৭৩টি আগ্নেয়াস্ত্র ও ৩,৮৮,৪৫৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনও ১,৩৭৭টি আগ্নেয়াস্ত্র ও ২,৬৩,৩৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি। অপরাধী না, যে কারো হাতে গেলে আসলে এটি অপব্যবহার হবে। সেজন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে আমরা দেখছি। এই উদ্ধার অভিযানটি এটি চলমান রয়েছে। যতদিন পর্যন্ত না আমরা এই আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অস্ত্রের জন্য আমাদের এই যে বিশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং থাকবে। এটি ৯ এপ্রিল পর্যন্ত আমরা মোট ৪,৩৭৩টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তা, সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি আমরা আশঙ্কা করছি এই অস্ত্রগুলোর প্রয়োগ বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। রাষ্ট্র তার মেকানিজম দিয়ে বের করতে হবে অস্ত্র কার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা সম্ভব হবে তত রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে। এর বাইরেও থ্রেট থাকবে, কিন্তু সেই থ্রেট আর এই থ্রেট একই জিনিস না। আগ্নেয়াস্ত্র যদি বাইরে থাকে, সেটি ভুল মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা ভয়াবহ রকম ডেঞ্জার। এদিকে গত বছরের ৭ আগস্ট গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে ২৭ জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। দীপন দেওয়ান, RTV, ঢাকা। ৪ দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর চতুর্থ ও শেষ দিন আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান এই সম্মেলনের প্রথম সেশনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একই সাথে চলবে ডিজিটাল ইকোনমি ও টেক্সটাইল অ্যান্ড অ্যাপিয়ারেলস বিষয়ক আলোচনা। মধ্যাহ্ন বিরতির পর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে স্বাস্থ্যসেবা এবং ওষুধ সংক্রান্ত ও এগ্রো প্রসেসিং বিষয়ক আলোচনা। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে ৪ দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হয়। দীর্ঘ ৯ মাস ধরে বেতন পাচ্ছে না গাজীপুরের কালিয়াকৈরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। রাজস্ব খাতে স্থানান্তর সংক্রান্ত আইনি জটিলতার কারণে বেতন বন্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন
লামিয়া তানজিন মাহমুদ। কালিয়াকৈর উপজেলায় ৪১টি কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তর নিয়ে আইনি জটিলতার কারণে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ৯ মাস ধরে বন্ধ রয়েছে বেতন ভাতা। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছেন তারা। আজকে ৯ মাস চলতেছে বেতন বন্ধ। আমাদের চলতে এখন অনেক কষ্ট হচ্ছে। আমার এই ইনকামে আমার সংসার চলে। বিগত সময়গুলো আমাদের বেতনগুলো আটকে থাকতো, ৬ মাস বা ৩ মাস পর পর পেতাম, কিন্তু বর্তমানে ৯ মাস ধরে একেবারে বেতন পাচ্ছি না। জানা যায় হাইকোর্ট প্রথমে রাজস্ব খাতে নেওয়ার পক্ষে রায় দিল, আপিলে ট্রাস্টের পক্ষে রায় হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু এখনো স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। বেতন ভাতা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমরা যেখানে চাকরি করার যে মন মানসিকতা, আগ্রহ, সেটা প্রায় হারিয়ে ফেলেছি, এরকম একটা পর্যায়ে চলে আসতেছি। কিন্তু এত কষ্ট নিয়েও আমরা অফিস করে যাচ্ছি নিয়মিত। বেতন সংক্রান্ত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা। জুলাই ২০২৪ থেকে বাংলাদেশের সকল কমিউনিটি ক্লিনিকের সিএসসিবিতে বেতন বন্ধ আছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাগজপত্র সবই সংযুক্ত করে পাঠিয়েছি। আশা করা যায় আমরা অচিরেই এর সমাধান পাব। স্বাস্থ্যকর্মীদের সমস্যার সমাধান করা না গেলে ভেঙে পড়তে পারে গ্রামীণ স্বাস্থ্যসেবা। এছাড়া স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে গ্রামের অসহায় দরিদ্র সহজ সরল মানুষগুলো। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত এর সমস্যার সমাধান করে দিবেন, এমনটি আশা স্বাস্থ্যকর্মীদের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। বরগুনার বিষখালী ও পায়রা নদীতে চলাচল করা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজে কাটা পড়ছে শত শত জেলেদের জাল দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে অন্তত ৬ শতাধিক জেলে। তারা বলছে, নৌ সীমানার নির্দিষ্ট চ্যানেল না থাকায় সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল দড়ি কাটছে জেলেদের। নৌরুটে জাহাজ চলাচলের নির্দিষ্ট চ্যানেলের দাবিও তুলেছে তারা। বরগুনা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জীবনভর উপার্জনের সঞ্চয় দিয়ে জাল কিনে তা ভাগ্য ফেরানোর আশায় নদীতে ছাড়েন পাথরঘাটার জেলেরা। কিন্তু মালবাহী জাহাজের অবাধ চলাচলের কারণে সহায় সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের। জেলেদের অভিযোগ, তালতলির তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজগুলো কোনো সতর্কবার্তা না দিয়ে চলাচল করে নদীতে ফেলা তাদের জালগুলো ধ্বংস করছে। জেলেরা মাছ ধরতে না পারায় অলস সময় কাটছে আড়তদার পাইকারদের। কর্মহীন হয়ে পড়ছে মৎস্য শ্রমিকরা, বাড়ছে ঋণের বোঝা। জাহাজেও কাটে প্রচুর, ট্রলিংয়ে কাটে বেশি, সবচেয়ে ট্রলিংয়ে কাটে মানা হলে খামাটা যা জাল পাতে প্রায় ৪,০০০-৫,০০০ টাকা খরচ হয়েছে একটা পুল কিনতে। পুলগুলো নেক্সের বড় বড় সেইবে কাটতে লাইতে আছে, জালের উপর দিয়ে চালাই যায়, প্রত্যেকটা জাল কাইটে টুকরো টুকরো হয়ে যায়। মৎস্য বিচারে তাদের কাছে অভিযোগ করছি, কিন্তু আমাদের এই নদীতে যাইয়া জাল পাতলি ট্রলিংয়েরা কাটিয়া দেয়। জাহাজগুলো নদীতে প্রবেশের আগে সতর্ক করলে জেলেদের ক্ষতির পরিমাণ কমে আসবে বলে মনে করেন জেলা ট্রলার মালিক সমিতির এই নেতা। এই জাহাজটা যখন ঢোকে একদিন আগে যদি আমাদেরকে সতর্ক করে বা মাইকিং করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই জালগুলো নষ্ট হয় না। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ওদের চ্যানেলটা চেঞ্জ করা যায় কিনা, বা আমরা ওই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যারা কয়লা সরবরাহ করে বা যারা জেলে আছে তাদের সাথে আমরা বসে, যদি আমরা এখন অভিযোগ পাইনি আমরা। জেলেরা বলছেন চলতি বছর প্রায় কয়েক কোটি টাকার জাল ও দড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আব্দুল হামিদ, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। এই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫০ জনের বেশি মানুষকে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় দোতেলও রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী দোতেল মারা যান। নৈশ ক্লাবটির নাম জেট সেট। সোমবার দিবাগত রাতে সেখানে জনপ্রিয় মেরিঙ্গো গায়ক রুবি প্যারেজের কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গেছে। ঘটনার সময় কয়েকশো মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় ৪০০ উদ্ধারকারী কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এই ঘটনায় ৩ দিনের শোক চলছে দেশটিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর নতুন পরিচালক ক্যাশ প্যাটেলকে দেশটির মাদক, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালকের পদ থেকে সরানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত আছেন ট্রাম্প প্রশাসনের এমন কয়েকজন কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে। এই পদে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্যাশ প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিস্কল। FBI এর নতুন পরিচালক পদ নিশ্চিত হওয়ার পর ক্যাশ প্যাটেলকে ETF এর ভারপ্রাপ্ত পরিচালক করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 24 ফেব্রুয়ারি সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে শপথ নেন প্যাটেল। এর 3 দিন আগে প্যাটেল FBI এর প্রধান হয়েছিলেন। ক্যাশ প্যাটেল প্রেসিডেন্ট ট্রাম্পের একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী তদন্ত সংস্থা FBI এর নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 35 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ হামলায় নিখোঁজ রয়েছে অন্তত 80 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার তথ্য জানিয়েছেন। জুনে নিউ ইয়র্কের জাতিসংঘের কনফারেন্সে আসতে পারে এমন ঘোষণা। খেলার খবর। নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার মিশনে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে থাইল্যান্ড। ম্যাচটি সামনে রেখে দলে বড় কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে বেশ ফুরফুরা মেজাজেই আছে নিগার সুলতানা জ্যোতির দল। সবশেষে দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে মেয়েরা। এই ম্যাচেও ভালো কিছুর আশা নাহিদা মারুফাদের। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিগত সরকারের 15 বছরের শাসন আমলেও দেশে ক্রীড়া জগতে দেখা মেলেনি স্পোর্টস ভিলেজের। তবে প্রধান উপদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবার দেশের 8টি বিভাগে হতে যাচ্ছে স্পোর্টস ভিলেজ। সাম্প্রতিককালে এমনটাই জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত রাফি আমিনের আরেকটি রিপোর্টে। খেলাধুলায় বিশ্বব্যাপী সুনাম অর্জন করা প্রায় প্রতিটি দেশেই আছে স্পোর্টস ভিলেজ। আর পাশের দেশ ভারতেতেও প্রায় প্রতিটি রাজ্যেই দেখা মেলে এর অস্তিত্বের। অথচ বাংলাদেশে ভালো ফ্যাসিলিটি সম্পন্ন একটি স্পোর্টস ভিলেজেরও অস্তিত্ব নেই। উল্টো ঢাকা কেন্দ্রিক হযবরল অবস্থায় চলছে স্পোর্টস কার্যক্রম। বিগত সরকারের 15 বছরের শাসন আমলেও দেশের ক্রীড়া জগতে পায়নি একটি স্পোর্টস ভিলেজ। 2021 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিলিটি সম্পন্ন একটি স্পোর্টস ভিলেজ করার কথা জানালেও সেটা দেখেনি আলোর মুখ। পট পরিবর্তনের পরই 55টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনার কথা জানায় অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই পরিকল্পনা পেতে যাচ্ছে বাস্তব রূপ। আক্ষেপ বুঝতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগতের। 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় আরো ডিটেইল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো। এর আগে চীনের সাথে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার অনুরোধে আরব আমিরাত এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে। প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। 8 বিভাগে স্পোর্টস হাব বা ভিলেজ তৈরি হলে একদিকে যেমন চাপ কমবে ঢাকার, তেমনি প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসবে নতুন খেলোয়াড়। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।